সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি। আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকায় শাহরিয়ার কবির দেয়। আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই। 2 তারিখে যখন সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটা ফিস নিছি। হাদিকে টানেন কেন? হাদিকে পেছেন কেন আপনারা? আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটক কেসের বিরুদ্ধে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা মনে দিন একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা প্রশ্নে আসি। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি। এই বিপ্লবকে ধারণ করতে হবে। ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত। ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না। বলতে দিবেন, জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই বেশি কম বলে আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই 4-5 মাস এসেছেন। এই আপনারা এই কথাটা বলেন না, শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে। তারপর আপনার সম্পর্কে জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে? না। ওই যে আপনি যেমন করে আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কি রাস্তা। শুনেন, হাদিকে টানেন কেন? আরে হাদিকে পেছেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না। কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন। এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই আমার বলিনি আমার, আমাদের সবার জুলাই সবার। আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন, আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, হাত চাই, সেজন্যই লাগে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা মনে দিন একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি। আমরা প্রশ্নে আসি। আপনি ক্রেডিট নেওয়ার জন্য আসতে পারেন, আমি ক্রেডিট নেওয়ার জন্য আসি। অনেক দয়া করে কথাটা বলতে দেন। কথা শেখানোর মতো বন্ধ করে দিন। মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একুজ করবেন না। ডট সে দ্যাট। এখানে আমি মিথ্যা কথা বলতে এখানে আসি না। এখানে হাদিকে কেটে নিচ্ছে। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্নই তো জুলাই সনদ। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক তো আপনি জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক আপনি বলতেছেন কি? আপনি কি বলতেছেন? যে আপনি জুলাই সনদ একটা গল্প, আপনি কিভাবে এই অকাজে দেখালেন? জুলাই সনদকে গল্প বলেন। আপনি গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও তো সংস্কার একটি কবিতা, এবং এটা অলি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা একটু ঠান্ডা এটা ভাবে সম্ভব কথা না। বলি। আপনি এই কথা বলেন জুলাই কিভাবে সনদ বাংলা বলেনি, দ্বারা? আমি বলেছি। আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ? না, সংস্কার আর জুলাই সনদ আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই। আমরা একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিলেন, আমরা আপনি বলতে বলেন। একটু ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা ফ্লোর দেব। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কি ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়ার তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলেই 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত।
মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভে থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাতে ইসলামকে, জি, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকাতে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বললেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকাই শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই। 2 তারিখে যখন এই সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটার ফিস নিছি। 70টা মামলা করছি সেদিন, ফিস নিছি একটার। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমিরে জামাতকে সাক্ষী রেখে, আর আল্লাহ তো জানেই। যা যা বললাম যে কোর্টে খোঁজ করে দেখেন, 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশন দেন, সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখন কি আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা, বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে। সেদিন শাহাবুদ্দিন সাহেবকে সরায় যদি আপনি রাষ্ট্রপতি নিয়োগ করতেন, আর বিপ্লবের কোনো ম্যান্ডেট লাগে না, কারণ 36শে জুলাই ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। 36শে জুলাইয়ের ভিত্তিতে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের বৈধতা দেওয়ার জন্য ভারতকেও লাগে না, অন্য কোনো রাজনৈতিক দলকেও লাগে না। তার মানে এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে সেটিও অসাংবিধানিক এবং অনৈতিক কাজ করেছে, বা প্রকারান্তে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। কিছু কিছু উপদেষ্টার আশপাশের উইং নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে তারা নানানভাবে ফুলে ফেপে উঠেছে। আমি শাহরিয়ার ভাইয়ের একটি কথা যেটি উনি নওগাঁতে বলেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন, যে মৃত্যুর পরে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার দিন কি, তোমার রব কে। হ্যাঁ, এই 4টি প্রশ্ন থাকবে। হ্যাঁ, 3টি প্রশ্ন থাকবে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদেরকে মুখোমুখি হতে হবে। খুবই ভালো কথা। কিন্তু খুলনার কৃষ্ণনন্দী দাদা কি জবাব দেবেন তখন? কৃষ্ণনন্দী দাদা তো আল্লাহ, সাহেব আমি একটু বলি, খুলনার কৃষ্ণনন্দী দাদা তো আর আল্লাহকে বিশ্বাস করেন নাই, উনি তো যাবেন চিতায়। যদি ওনার ধর্মীয় রীতিনীতি উনি মেনে চলেন, চিতায় যাবেন। তো আবার কৃষ্ণনন্দী দাদা বলেছেন যে জামাত ইসলামী দল, কে বলেছে প্রকাশ্যে? এখন শাহরিয়ার ভাই যেভাবে বললেন, কৃষ্ণনন্দী নিশ্চয়ই জামাতের আরও পোর্টফোলিওওয়ালা নেতা। আমি মনে করব যেহেতু তিনি জাতীয় সংসদ নির্বাচন করছেন, তিনি প্রকাশ্যে বলেছেন জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দল। সুতরাং এই দলটি ইসলাম কায়েমের জন্য লড়ছে না, বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য লড়ছে না। সেটি জামাত ইসলামীর আমিরও 2-3 বার রিপিটেডলি বলেছেন যে জামাত ইসলামী রাষ্ট্র বানাইতে চায় না। এবং জামাত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনিও বলেছেন জামাত ইসলামিক রাষ্ট্র তো বানাতে চায় না, তারা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায়। হ্যাঁ, এখন শাহরিয়ার ভাই বলেছেন ভাই ইনসাফ অর্থ তো আর ইসলামিক স্টেট না, ইসলামিক স্টেট ইনসাফ কায়েম ইসলামিক স্টেট ছাড়াও হতে পারে। ঠিক আছে, তো ইনসাফ আরবি শব্দটা না বলে আপনি ন্যায় বিচারের, আমিরে জামাত ইনসাফের কথাই বলছেন। হ্যাঁ, ইনসাফের কথা বলেছে তিনি, কিন্তু বলেননি রাষ্ট্রের কথা বলেননি। আমি একটু বলি, ওটা বললেন, এখন তো আর ব্যক্তিগত আক্রমণ করছি না, এখন জাস্ট আপনার কথা রিপ্লাই করছি। ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী বানাতে চায় না। কৃষ্ণনন্দী দাদা বলেছে জামাত ইসলামী দল না। হ্যাঁ,
যদি হয় তাহলে কৃষ্ণনন্দী দাদার নমিনেশন নিয়ে আপনার কাছে আপনি প্রশ্ন করেন আমাদের পক্ষ থেকে আমিরে জামাতের কাছে। আরেকটি কথা বলেছেন যে প্রেসিডেন্টকে ইমপিচ করার যখন দাবি উঠলো তখন কে বাধা দিল? শাহরিয়ার ভাই একজন ব্যারিস্টার, বার অ্যাট ল করা মানুষ, আপনি আমার চেয়ে খুবই ভালো বোঝেন একজন প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে কি কি প্রসিডিউর ফলো করতে হয় সেটি নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানেন। কনস্টিটিউশন নাই তো ভাই, Constitution- আপনি এই সরকারি গঠন করলে আবার দুই দিকে যান কেন? শাহরিয়ার ভাই, শাহরিয়ার বলে ব্যারিস্টার, আপনি তো সাংবাদিক আর ভালো জানেন। না, না, শাহরিয়ার ভাই, আমি সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। গণ অভ্যুত্থানের পরে আর আইন নাই, এই সরকার এই সরকারি লেজিটিমেসি কি? শাহরিয়ার ভাই, এই সরকারি লেজিটিমেসি কি কোন সংবিধানে আওতায় তৈরি হলো? শাহরিয়ার ভাই আমি একটু বলি, ইমপিচের কথা আনেন না। আমরা আপনার কাছে আবার আসব। আমি একটু বলি, আপনাকে আমরা সুযোগ যেহেতু দেব। আপনি বলছেন আবারও যে কোনো কনস্টিটিউশন নাই, তাহলে এই সরকারটি গঠনের জন্য কোর্টে যেতে হলো, কোর্ট থেকে লেজিটিমাইজ হয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক পদ্ধতিতেই এই সরকার ওত নিয়েছে, যে সরকারকে আপনারা সমর্থন জানিয়েছেন। আবার আপনিই বলছেন 5 আগস্টের পরে কোনো সংবিধান নেই। হ্যাঁ, যাই হোক, এখন আছে কি নাই সেটা সরকার ভালো বলতে পারবে। যদি সংবিধান না থাকে তাহলে এই সরকার অবৈধ। আপনি বলছেন এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, তার মানে এই নির্বাচন কমিশন নিয়োগ আমি দিয়েছে। বলিনি, আমি না, না, বলছি লেজিটিমেসি, আপনি কনস্টিটিউশন ধরলেন না, এই সরকার লেজিটিমেট, জনগণের সর্বভৌম ক্ষমতার অধিকারী এই আপনি যেহেতু আইনের মানুষ, আপনার কথাই আমি মেনে নিলাম এবং আপনার কথার সূত্র ধরেই আগাতে চাই। তার মানে এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে সেটিও অসাংবিধানিক এবং অনৈতিক কাজ করেছে বা প্রকারান্তে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। এবং সেই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারাই আবার নির্বাচনে গেলেন। হ্যাঁ, তো আপনারাই আবার প্রশ্ন তুলছেন যে প্রেসিডেন্ট ইমপিচে কে বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে ভাই? কেউ বাধা দেয়নি, সংবিধান আটকে দিয়েছে। এই সংবিধান আছে বলেই আপনি এটিকে সংস্কার করার চিন্তা করছেন, সংস্কার করার প্রস্তাব দিচ্ছেন। যদি কোনো সংবিধান না থাকতো তাহলে সংবিধান রচনা করার প্রশ্ন আসতো। যেহেতু সংস্কার বলে আপনারা দাবি উঠাচ্ছেন, কথা বলছেন, সুতরাং সংবিধান পেছনেরটা আছে, এটাকে সংস্কার করতে চাচ্ছেন। শাহরিয়ার ভাই, আমার আবারও হাম্বল সাবমিশন আপনাদের রাজনীতিবিদদের প্রতি, বাকযুদ্ধ ভালো, তর্ক ভালো, বিতর্ক ভালো, কিন্তু তর্ক বিতর্ককে কুতর্কে রূপান্তর করে রাজনৈতিক বিভেদ, আপনি যেটি বললেন না যে জামাত এবং বিএনপিকে আলাদা করলে দেশের ক্ষতি হবে, জামাত এবং বিএনপি ঐতিহাসিকভাবেই আলাদা, পলিটিক্যালি আলাদা, আইডিওলজিক্যালি আলাদা। বিএনপি তো ইসলামিক রাষ্ট্র বানাতে চায়নি, জেহাদও করতে চায়নি। জামাতের রাজনৈতিক যে ইন্টিগ্রিটি, রাজনৈতিক যে ফিলোসফি, সময় থাকবে, সেই ফিলোসফি অবশ্যই তার নিজস্ব ফিলোসফিতে সে চলে। এখানে এই মুহূর্তে সমস্যাটা হয়েছে কি জানেন? এই মুহূর্তে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলতে বিএনপি আর নাই, জামাত কিন্তু রেজিমেন্টেড পার্টি, তারা কর্মী নির্ভর দল, তারা জনগণের নির্ভর দল না। সো দ্যাট এখানে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে ভ্যাকুয়ামটি এনসিপির দখল করবার সুযোগ ছিল, সেই সুযোগটি কুলোকের প্ররোচনায়, কে কুলোক বুঝে নিয়েন, কুলোকের প্ররোচনায় সেটি নষ্ট হয়ে গেছে, সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। এখন সেই মানে এক ধরনের অসম্ভব পরিবেশ তৈরি হয়েছে না, এই পরিবেশটাকে কন্টিনিউ করে, আপনি তো কোনো রাজনৈতিক দলের লোক না, রাজনীতি করেন না, কোনো রাজনৈতিক দল যারা ভারতে বৈঠক করে বা বিভিন্ন দূতাবাসে বৈঠক করে নানান অপকৌশল সাজায়, আসেন আমরা এই দেশবিরোধী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, আমরা সবাই বাংলাদেশি হই। শাহরিয়ার ভাই, আসেন আমরা সবাই বাংলাদেশি হয়ে যাই, আগে বাংলাদেশকে রক্ষা করি, তারপরে শরিয়া রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, লিবারেল রাষ্ট্র একটা নামকরণ করা যাবে। আসেন আগে বাংলাদেশটা বাঁচাই। একজন রাষ্ট্রপতি ছিলেন এবং বাংলাদেশের সংবিধানে এই বিধান নেই যে প্রধানমন্ত্রী এবং তার পার্লামেন্ট পালিয়ে গেলে কি হবে। 106 চাওয়া হয়েছিল 6 তারিখে, এবং 106 কার বুদ্ধিতে চাওয়া হয়েছিল সেটা সবাই জানে। 106-এ সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে কার মধ্যে, যে কনস্টিটিউশনের বাইরে যে কোনো কথা বলতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কোনো বিধান এই কনস্টিটিউশনে নাই, এবং এই কনস্টিটিউশনে অন্তর্বর্তী এই তফসিল গতে, আমার ভাই তো বললো, আমি ব্যারিস্টার সেজন্য বলে দিলাম, তফসিল গতে ছোট্ট একটু ইনপুট দিয়ে আপনি এইটার উত্তর দিয়েন। রাষ্ট্রে যদি জরুরি প্রয়োজন হয় তখন হাইকোর্টের কিছু শেষ করতে দেন, আগে শেষ করতে। তফসিল গতেও এই এন্ট্রিম সরকারের কি করার কোনো শপথ নেওয়ার কোনো বিধান নেই। ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হয়, এবং আর একটা গ্র্যান্ড নর্ম থিওরি কালসনের, এই দুইটা থিওরি অ্যাপ্লাই করে জনগণের সর্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করে সুপ্রিম কোর্ট
কি করতে পারে, রিকমেন্ডেশন করতে পারে আউটসাইড দ্য কনস্টিটিউশন। এবং সেই আউটসাইড দ্য কনস্টিটিউশন 106-এর যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো সেটা কনস্টিটিউশনে নাই। এবং যেটা বললেন সেদিন শাহাবুদ্দিন সাহেবকে সরায় যদি আপনি রাষ্ট্রপতি নিয়োগ করতেন, আর বিপ্লবের কোনো ম্যান্ডেট লাগে না, কারণ 36শে জুলাই ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। 36শে জুলাইয়ের ভিত্তিতে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের বৈধতা দেওয়ার জন্যে ভারতকেও লাগে না, অন্য কোনো রাজনৈতিক দলকেও লাগে না। সেই বৈধতা সবচেয়ে বড় ভুল সেদিন এই শপথটা পড়ায়। এবার এটাও বলে দিচ্ছি, সেদিন সবচেয়ে বড় ভুল হয়েছে একটি বিপ্লবী সরকার গঠন না করা, এবং সবচেয়ে বড় ভুল এই সংবিধানের দোয়াই দিচ্ছে অথবা সংবিধানের মধ্যে শপথ না, একটা শপথ পড়ছে এবং সেই শপথটা পড়ছে শাহাবুদ্দিনের মতো লোকের কাছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে যে জিনিসটা বলা হচ্ছে শরিয়া, এই ইসলামী ফোবিয়া, এগুলো যেটা বলছিল যে ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা জামাত ইসলাম বলেনি, বলে না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কথা বলে কি বলে না, এই কুতর্কে আমি যাব না। বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। তার যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে সেদিন পলিসি ইয়াতেও দেওয়া হয়েছে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাকে পরিপূর্ণ কাঠামোতে দাঁড় করা হবে সেটা। এখন আমি আমি শেষ করতে আমি আপনার সবগুলোরই ব্যাখ্যা দেব। শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। আর বলা হয়নি যে রাতারাতি সব কিছুই, যেমন আমরা 1.5 বছরেও যেমন রাতারাতি অনেক কিছু চেঞ্জ করতে পারিনি, আমরাও সামনে পারবো কতখানি সেটা সময় বলে দিবে। জামাত ইসলামকে সেজন্য সুযোগ দিয়ে দেখা হোক পারবে কিনা। আর বলছে আদর্শগত, 30 সেকেন্ডে বলে দিচ্ছি, আদর্শগতভাবে বিএনপি এবং জামাত অবশ্যই আলাদা, কিন্তু বেগম খালেদা জিয়া দেশনেত্রী উপলব্ধি করতে পেরেছিলেন বলেই 91 সালে আওয়ামী লীগের সমর্থন না, জামাত ইসলামের সমর্থন নিয়েই ক্ষমতায় গিয়েছিলেন। এবং 2001 সালে আবার বলে দিই, 96 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আন্দোলন করছে জামাত, তারপরও জামাতকে নিয়েই 2001 সালে সরকার গঠন করছে এবং ভোট করছে। সো এরপর আদর্শিক কাছাকাছি বা অন্য কিছু, প্রথমে বলছে ভারতীয় আধিপত্যবাদ এবং ইসলাম, এই দুটাই হচ্ছে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল স্তম্ভ। সো সেই স্তম্ভর সাথে বোধহয় জামাত ইসলামের মিল আছে বলেই সেদিন এটা করছে। আজকে যদি মিল না থাকে অন্যরকম হয় সেটা আলাদা কথা। আর লাস্টে যেটা বললো যে একজন ভদ্রলোক কৃষ্ণনন্দী, সে তাকে নমিনেশন দেওয়া হলো কেন? না দিতেই পারে, কিন্তু তিনি বলেছেন জামাতে ইসলামী ইসলামিক দল। আচ্ছা, আমি আগে বলে নিই, জামাতে ইসলামী যদি কেউ বলে ইসলামী দল না, এটা যদি কৃষ্ণনন্দী দা বলে থাকে আমার জানা নাই, যদি বলে থাকে তাহলে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো তাহলে উনি এই কথাটা ঠিক বলেনি, এতটুকুই বলবো, এর বেশি আর কিছু বলবো না। যদি উনি বলে থাকেন এই কথাটা ঠিক বলেনি, আমি শুনিনি, কিন্তু যদি বলে থাকে তাহলে এই কথাটা ঠিক না। আর আমরা জামাত ইসলামকে আমি সমর্থন করি একটা মাত্র কারণে, তারা ইসলামকে মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। যেদিন চাবে না সেদিন জামাত ইসলাম সমর্থন করবে না। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। ডুয়েল সিটিজেন যাদের আছে, কলাম পূরণ করেননি, আপনি অ্যালাউ করছেন। আপনার কোনো রাইটই নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার। এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে, আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না, আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে না তাদের কোন আইনে। কেউ কি কথাটা উত্থাপন করেছে? আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনাকে যদি এখান থেকে বিদায় দেয়, তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল, নাকি সাদা কাগজ লিখে আপনি বিদায় দিলাম। তো আপনি এটা অভ্যন্তরীণ একটি তাদের নিয়ম অনুযায়ী আইন তো আপনি উল্লেখ করে, তাহলে আপনি আচরণ বিধি নিয়ে চিন্তা করতেছেন। আপনি তো টোটাল কোনো আইন ছাড়া নির্বাচন করতেছেন। আপনি আচরণবিধি দেখার কে ভাঙলে কি আসে যায়? আপনি একটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না। এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন কমিশন বলেনি, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আমি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছি, যদি সেদিন ভুলে বলে না থাকেন কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি। পারে নাই বলতে, 1 নম্বর। 2 নম্বর আসেন, নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি? আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে। কি চিঠি দেয়?
যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না। এই এখতিয়ার কি নির্বাচন কমিশনের আছে? আমার বাজারের নির্বাচন কি সে দেখবে? বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার। জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না, এটা তো সে লিখতে পারবে না। কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার ডিসি, এসপি, ইউএনও এগুলো কি ব্যবহার হবে? আপনার ইলেকশন কমিশন, আপনি কি ব্যালট ছাপবেন? আপনি কি? তাহলে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত না। না, তো আপনি কিভাবে নির্বাচনটা বন্ধ করেন? রাষ্ট্র সেটাকে মেনে নিছে, রাজনীতিবিদরা মেনে নিছে। যেই রাজনীতিবিদরা চিবিয়ে চিবিয়ে বলতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফলে রাষ্ট্রীয় পর্যায়ের নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না। না, জনাব, রাখেন, শেষ করতে দিন। মানে যদি আপনার ইফেক্ট না হয়, তাইলে যখন নির্বাচন কমিশনের আইন করলো, তারপর যখন নির্বাচন করতে যাচ্ছে, আপনারা আদালতে গেলেন কেন? তার মানে কি জাতীয় পর্যায়ে নির্বাচন এফেক্ট হয়? কারণ নির্বাচন কমিশন এইটা বলেই চিঠি দিছে যে যাতে জাতীয় পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন এবং আপনি দেখে নিন পেপার, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য এই নির্বাচন। তার কোনো এখতিয়ারই নেই এই নির্বাচন বন্ধ করার। সমিতির নির্বাচন, ইউনিভার্সিটির নির্বাচন, আপনি কে? কেউ কি কথা বলেছে? এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো, ইলেকশন কমিশনের কার ইশারায় চলে? ইলেকশন কমিশনের কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার। আপনি নিজে বেআইনি চলছেন। আপনি কি বলে ডিফল্টার, যারা ব্যাংকের ঋণ খেলাপি, এক ডুয়েল সিটিজেন যাদের আছে, কলাম পূরণ করেননি, আপনি অ্যালাউ করছেন। আপনার কোনো রাইটই নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার। আপনার কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার, কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না। আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন? আমি চিৎকার করে বলতেছি, আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি কালকে জানান দেশবাসীকে। আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের, ভুলে গেছিলাম, আজকে ঘোষণা করছি। মুক্তিযুদ্ধ ক্যাশ করছে গত 53 বছর যাবৎ আওয়ামী লীগ। আজিজ ভাই আমার সামনে আছে, বলুক। আর সে যখন গত 16 বছর একতরফা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি যখন চিৎকার করছে, তখন কি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে চিৎকার করছে? করেনি। তাহলে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে, আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে? কথায় কথায় মানুষ ট্যাগ লাগায়। আমরা আলোচনাটা করছি, সেটাকে তাদের নেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কিনা। যৌক্তিক না হলে তারা রিপ্লাই দিবে। আচ্ছা, এখন আসেন, ওখানে কি বলছে আবু তাহের, নাকি আবু তাহের কেউ বলছে বিএনপি 3টা এজেন্ডা নিয়ে আসছে ইন্ডিয়ার কাছ থেকে, দাসখত দিয়ে আসছে। কি কি? পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সময় করছে সেগুলো কোনোটা বাতিল করা যাবে না। অস্ত্র কিনতে হইলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানায় কিনতে হবে। আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে, ফাইন। এগুলো বক্তব্য, এগুলা বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে। ইয়েস, আমি জানি না, আমি ওইভাবে বলবো না। ওই ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেমন বলে দিছে আমেরিকার সাথে আতাত, যেহেতু তাদেরকে কাছে কেউ কৈফিয়ত চাবে না তাই বলে দিল, আমি বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই যে কথাগুলো আসছে, তার আগে আনন্দবাজার পত্রিকার যদি 19 তারিখের রিপোর্টটা আমি দেখি, এই যে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব, তাহলে তো অনেক বিষয় আপনি অনুমান করতে পারেন। এখন আসেন এই 3টা বিষয় খণ্ডানো যায় কিভাবে? এই যে চুক্তি বদল হবে না বলছে, কথাটা তুলছে, আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি যে আমরা যদি ক্ষমতায় যাই দেশ বিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব, এবং যদি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকে, সেটা ভারত হোক বা অমুক দেশ হোক, আমরা সেটা বাতিল করব কিংবা তাদের সাথে বসে চিন্তা করব। বলে নাই। 2 আসেন, অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে হবে। জামাত ক্ষমতা আসলে কি সেই চুক্তি বাতিল করবে? আমি তো, আমার দরকার নেই তো সেটা বলার। যাদের বিরুদ্ধে বলছে তারা সেটা বলে নাই যে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয় আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না। 3 নম্বর আসেন, জামাত এনসিপিকে সাইজ করতে হবে। এইগুলো সব কার্টেল করা যায় কিভাবে জানেন? আপনি যেহেতু 16 বছর আমরা নির্যাতিত, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে, আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব? আমি নিশ্চিত করে বলি, আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করব। 1। 2 নম্বর, আমি এমন বক্তব্য পাইছি যে গত 16 বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে। একবারও বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব? বলছেন? বলেননি তো। আপনি যে বিষয়গুলা বলছেন সেই বিষয়গুলা কি? ওই যে বললাম, আজিজ ভাই বললো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো। যে ফ্যামিলি কার্ড মানে কি? হয় ক্যাশ টাকা দিবেন, নয় কিছু খাবার দাবার দিবেন। এর বাইরে তো কিছু না। পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না,
টাকা দিয়ে জিনিস কিনে খায়, আর যা কিনে খায় সেটাই রিজিক, আর রিজিকের মালিকও আল্লাহ। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এটা ইমোশন, এটা মানুষে খায় না। আপনি প্রচার করতেছেন আরো বেশি তাদের চেয়ে। মানুষে খায় না কেন জানেন? এটা 53 বছর ধরে এই স্লোগান শুনতেছি আমরা। 92% মুসলমান, এই তারা কি family তার card-এর ভোট দিয়ে বিষয় পাস নিয়ে আমি করাইছে? আসবো আপনার কাছে। না, ভোট দিয়ে পাস করাইছে? আদৌ খায় না। সুতরাং আপনি যদি, আমি জানি না জামাতের দায়িত্বশীল কোনো লোক এটা বলছে কিনা, আমি এটা পাইতেছি তাই বলতেছি যে আপনি যদি একজনে দিবেন দুনিয়া, একজনে দিবেন আখেরা।